Hello, welcome to Papuan's English Education. Assalamu alaikum everyone and viewers and my friends and my students. So today I will discuss on sentence details of sentence. Okay, so because we have no idea of sentence because we can't make a sentence and properly and paragraph, phrases, any kind of event in English. We can't find out my problem because I consider that every student and viewers and friends is problem in English sentence because there are no ideas of subject verb object. So subject verb object is combined sentence. So firstly we have I elaborated of sentence first class. So today I considered to the student, friends and viewers that all of my country's members and students and friends, they have no idea. So when they are book touching that time, they know they are not reading properly in English. They can't make a sense of them when they will reading in newspaper in English reading because they are elaborated the sentence because lack of knowledge of sentence. So part 1 ক্লাসে আমি অনেক ধরনের প্রবলেম আমি অনেকটা তোমাদেরকে মানে সলিউশনস দিয়েছি। সো টুডে আমি আজকে তোমাদেরকে মানে সেন্টেন্সের মজা জিনিসটাকে আমি আগেই বলেছি, তোমরা থাম্বনেল অবশ্যই দেখেছো, ওইখানে দেখেছো তোমরা মেবি সেন্টেন্স শেখা যায় মজার অজানা কথার সাহায্যে। সে এইবার শিখবো আমরা সেন্টেন্সকে নিমিশে। সো দেখি স্যার কথাটা কতটুকু সত্য বলেছে। লেটস সি দ্য ক্লাস। ওকে, দেখো সেন্টেন্স আর সেন্টেন্সের বিস্তারিত আরেকটা জিনিস মনে রাখবা, সবাই একটু প্লিজ কাইন্ডলি একটু নর্মালি তোমরা কী করো, খাতা এবং কলম নিয়ে বসে যাও বিকজ পাপন স্যার ক্লাস মিন sit down with pen and page. ওকে, সো লেটস সি। তাহলে আমরা পূর্বেই আগে বলতাম পিওর সেন্টেন্স স্ট্রাকচার, এটাকে আমরা নর্মালি এভাবে বলেছিলাম যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। সেকেন্ডলি modern pure sentence structure সেটা হবে সাবজেক্ট ভার্ব প্লাস এক্সটেনশন। তোমরা যারা পূর্বে ক্লাসটা দেখেছো ওইখানে আমি সামথিং হিংস দিয়েছিলাম যে আমি এটা বলেছিলাম যে পার্ট 1-এ যদি আমি ওইটা কনভিন্স না করতে পারি তোমাদেরকে, তাহলে আমরা পার্ট 2 এটাকে আমি কী করবো ডিটেলসে তোমাদেরকে কনজিউম করে দিব। ওকে, খেয়াল করো, দ্য পিওর সেন্টেন্স আমরা স্ট্রাকচার আগে জানতাম সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, কিন্তু এখন সেকেন্ডলি আমরা জানবো মডার্ন পিওর সেন্টেন্স স্ট্রাকচার সাবজেক্ট ভার্ব প্লাস এক্সটেনশন। আমরা আমাদের যতই বর্ণনাবাচক কিছু বোঝাই সেটা ক্ষেত্রে আমরা এই সেন্টেন্সটা ইউজ করি। কী ক্ষেত্রে বলো তো একটু বর্ণনামূলক। গত ক্লাসে আমরা পড়েছি যে অ্যাসার্টিভ সেন্টেন্সেস মিনস ডিক্লারেটিভ অফ প্যাসেজ অ্যাবাউট থিম। ওকে, তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন দ্যাটস মিন বর্ণনামূলক বাক্য। ওকে, লেটস সি দ্য এক্সাম্পল। I saw the deer which is eating grass. ওকে, একটু খেয়াল করো, লেটস সি দ্য এক্সাম্পল। আই সো দ্য ডিয়ার, আমি একটা হরিণকে দেখেছিলাম হুইচ সেটা ইজ ইটিং গ্রাস, কী খাচ্ছিল ভালো করে দেখো। I saw the deer which is eating grass, এটাকে আমরা
ওয়াজ দিব কাইন্ডলি, হ্যাঁ ওয়াজ। হুইচ ওয়াজ ইটিং গ্রাস, আই ওয়াজ দ্য ডিয়ার, আমি একটা হরিণকে দেখেছি। আই সো দ্য ডিয়ার, আমি একটা হরিণকে দেখেছিলাম। হুইচ, যেটা ওয়াজ ইটিং গ্রাস, কী খাচ্ছিল, ঘাস খাচ্ছিল। এখন দেখো তো, এটা আমি আমার সম্পর্কে একটু বর্ণনা দিলাম, তারপর আমি আবার ওই হরিণটা সম্পর্কে একটু বর্ণনা দিলাম। তো ফার্স্টলি আমার সম্পর্কে বর্ণনা, থার্ডলি আমি ডিয়ার সম্পর্কে বর্ণনা দিলাম। তো বর্ণনামূলক হলে আমাদেরকে কোন স্ট্রাকচার ফলো করতে হবে বলো তো? সাবজেক্ট ভার্ব প্লাস এক্সটেনশন, দ্যাটস কল অফ ডিক্লারেটিভ অফ দ্য প্যাসেজ। মডার্ন পিওর সেন্টেন্স স্ট্রাকচার হবে সাবজেক্ট ভার্ব প্লাস এক্সটেনশন, বর্ণনামূলক বাক্য। কিন্তু আমরা এটা ইউজ করতে পারবো না, কেন স্যার? দেখো একটু, এটা যদি আমি সাবজেক্ট বলি, এটা ভার্ব, এটা অবজেক্ট, ওকে? তো এইটা কি স্যার? এটা কি স্যার? হোয়াট দ্য হেল হিয়ার? ওকে, let's see the problem of this sentence. Was eating grass, এটা একটা পিওর সেন্টেন্স। তো এটার মধ্যে দেখো একটু, এই ডিয়ারটাকে আমি হুইজ দ্বারা ইন্ডিকেট করছি, তার মানে এটাও সাবজেক্ট, এটা ভার্ব, এটা মেইন ভার্ব, এটা হলো অক্সিলারি ভার্ব, এটা হলো আমাদের অবজেক্ট। এখন একটু খেয়াল করো, এখানে কয়টা সেন্টেন্স আছে একটু বলো তো? স্যার দুটা সেন্টেন্স আছে। কীভাবে বুঝলাম? দেখো তো, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, আবার সাবজেক্ট ভার্ব আবার অবজেক্ট, তার মানে হলো এখানে আমাকে কয়টা সেন্টেন্স আছে? দুটা। তো দুইটা সেন্টেন্সে একটা ওয়ার্ড দ্বারা কম্বাইন হয়েছে, ঠিক আছে? একটা সেন্টেন্সে কম্বাইন হয়েছে, এটাকে আমরা বলতে পারি কনজাংশন, অথবা অল্টারনেটিভ সোর্সে বলতে পারি রিলেটিভ প্রনাউন। নেক্সট ক্লাসে আমরা যখন পার্টস পিস পড়ব, নেক্সট ক্লাসগুলোতে আমরা যখন পার্টস পিস নিয়ে আলোচনা করব, তো ইলেবিলিটি অফ প্রনাউন নিয়ে আমরা যখন আলোচনা করব, তখন তোমাদের এটা ক্লিয়ার হয়ে যাবে। সো ডোন্ট বি থিঙ্কিং অফ হেজিটেশনেস, ওকে? লেটস সি দ্য ক্লাস। ওকে, আই সো দ্য ডিয়ার হুইচ ওয়াজ ইটিং গ্রাস, তার মানে হলো আমরা সাবজেক্ট প্লাস অবজেক্ট। স্যার আপনি এটা ভুল বললেন কেন? তো হচ্ছে, কিন্তু একটু খেয়াল করো, অবজেক্ট প্রায়ই হয় না, অবজেক্টের একটা সিকোয়েন্স আছে। আচ্ছা, এটা আমি সেকেন্ড কোয়েশন আমি বলে দিব। দেখো, আই প্লে ইন দ্য প্লেগ্রাউন্ড, প্লেগ্রাউন্ড, আমি মাঠে খেলি, কত তো? আই প্লে ইন দ্য ফিল্ড, আই ব্যাটসম্যান হলো আমাদের সাবজেক্ট, প্লে মানে হলো ভার্ব, ইন দ্য প্লেগ্রাউন্ড হলো অ্যাডভার্ব। আর অ্যাডভার্ব কখনো অবজেক্ট হতে পারে না। স্যার অ্যাডভার্ব কখনো অবজেক্ট হতে পারে না? স্যার আপনি তো এটা বলেন নাই। আচ্ছা, আমি কি অবজেক্টের ক্লাস নিয়েছি যে তোমরা বলতে আমি বলে দিব? আমি কি ওই ঠিকানা বলে দিব? আমি অবজেক্ট ক্লাস নেইনি। আমি যখন অবজেক্ট ক্লাস নিব, তোমাদেরকে প্রপারলি ওইটার হিন্টস দিব, এবং অ্যাডভার্ব কখন, ভার্ব কখন, এটা পার্টস পিস ক্লাসে ক্লিয়ার করবো, ওকে? সো এটা জেনে রাখবা যে ভার্বের পরে যদি সেটা অ্যাডভার্ব হিসেবে কাউন্টেবল হয়, তাহলে এটা কখনো অ্যাডভার্ব হতে পারে না, এটা কী হিসেবে কাউন্ট হবে? এক্সটেনশন। দেখো তো একটু, সাবজেক্ট ভার্ব প্লাস এক্সটেনশন। এখন কি আমরা কি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট বলতে পারবো? বলো তোমরা একটু কমেন্টে বলে দাও, ওকে? তাই প্লে ইন দ্য প্লেগ্রাউন্ড ইজ কল টু সাবজেক্ট ভার্ব এক্সটেনশন ইজ ইকুয়াল টু অ্যাসার্টিভ সেন্টেন্স, ওকে? একটু খেয়াল করো, assertive, subject, verb, extension, last step full stop. Secondly, interrogative, বলো তো একটু কি ইন্ট্রোগেটিভ, এটাকে আমরা দিতে পারি WH ওয়ার্ড প্লাস লাস্টে এক্স কোয়েশ্চন মার্ক। থার্ডলি, ইম্পারেটিভ সেন্টেন্স, বলো তো কী বলেছি আমি? ইম্পারেটিভ সেন্টেন্স, সেটাকে চিনব আমরা মেইন ভার্ব অবলিক লাইট লাস্টে ফুল স্টপ।
ফোর্থলি অপারেটিভ সেন্টেন্স। বলো তো কী বলেছি? অপারেটিভ সেন্টেন্স কীভাবে চিনব? স্যার মে অবলিক লং ডট ডট লাস্টে ফুল স্টপ। ফাইভলি সেটাকে আমরা জানতে এভাবে বলবো এক্সক্লেমেটরি। এক্সক্লেমেটরিটাকে আমরা কীভাবে চিনব? WH, এটাকে আমরা একটু সহজভাবে মনে রাখতে পারি, হোয়াট প্লাস হাউ ডট 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 এক্সক্লেমেশন চিহ্ন। একটু পজ করে তোমরা খাতায় এই নোটগুলো করে নাও। তুমি যদি 9, 10 ইন্টারমিডিয়েট অ্যান্ড অনার্স বা ইউনিভার্সিটি লেভেল হয়ে থাকো, তাহলে অবভিয়াসলি তোমাদেরকে এই নোটটা করে রাখতে হবে। স্যার এটা করলে কী হবে? এটা হলে তোমাকে অনেক ধরনের ফেসিলিটিস হবে। ফার্স্টলি তুমি পাংচুয়েশনতে ভালো মার্ক পাবা, সেকেন্ডলি তুমি ন্যারেশন করতে পারবা, থার্ডলি চেঞ্জিং সেন্টেন্সে তুমি ডেভেলপড হবা, ফোর্থলি তোমার যেটা হবে প্যাসেজ চিনতে সুবিধা হবে, যেটা কোন সেন্টেন্সেস। ওকে, সো বি কেয়ারফুললি তোমরা সবাই এটা নোট করে ফেলো। ক্লাসটাকে পজ করো, পজ করার পরে এই ক্লাসটা নোট করে ফেলো। সাথে অবশ্যই কালার পেন অ্যান্ড ব্ল্যাক পেন। ওকে, ইট ইজ হেল্প ইন ফিউচার। ওকে, লেটস সি অ্যাসার্টিভ। আমরা অ্যাসার্টিভকে প্রিভিয়াস ক্লাসে আমরা বলেছিলাম অ্যাসার্টিভ মানে হলো ডিক্লারেটিভ স্টেটমেন্ট অ্যান্ড অ্যাসার্টিভ। সো অ্যাসার্টিভ স্ট্রাকচার আমরা বইগুলোর মধ্যে আমরা পাই সাবজেক্ট, ভার্ব, এক্সটেনশন। ওকে, সেকেন্ডলি ইন্ট্রোগেটিভ, WH ওয়ার্ড প্লাস এক্সেস প্লাস কোয়েশ্চেন মার্ক। তার মানে আমাদের হলো ইন্ট্রোগেটিভ সেন্টেন্সটা আমাদের নর্মালি কী দ্বারা শুরু হবে? WH ওয়ার্ড দ্বারা শুরু হবে, আর লাস্টে আমরা কোয়েশ্চেন মার্ক দেখতে পাবো। ক্লিয়ার? থার্ডলি ইম্পারেটিভ সেন্টেন্স, মেইন ভার্ব অবলিক লাইট, মেইন ভার্ব অবলিক লাইট। তার মানে হতে পারে আমরা মেইন ভার্ব দ্বারা শুরু হবে অথবা লাইট দ্বারা শুরু হবে। এই দুটো দ্বারা শুরু হলে লাস্টে ফুল স্টপ থাকলে ইজ ইকুয়াল টু ইম্পারেটিভ সেন্টেন্স। আর একটা হিন্টস দিয়ে নিই, সেটা হলো ইম্পারেটিভ সেন্টেন্সের কখনো সাবজেক্ট কী থাকে না, আমাদের ইনভিজিবল থাকে। ইনভিজিবল মানে অদৃশ্য থাকে, উজ্জ্ব থাকে। তার মানে হলো এটা কখনো ডিসপ্লে থাকে না। আমরা দেখি না যে আমরা যখন পাঞ্জাবি, আমরা কি কখনো মার্কেটে যাই, মার্কেটে যাওয়ার পরে আমরা দেখি অনেক ধরনের শপিস, দ্যাটস মিন ড্রেস, পাঞ্জাবি, অনেক ধরনের কিছু ডিসপ্লে করা থাকে। তখন আমাদের ওইটা আই ক্যাচিং হলে ওইটা আমরা কী করি, আমরা ওইটা চিন্তা করি যে ওইটা নেওয়া যায়, ওইটা নেওয়া যাক, এরকম একটা থিঙ্কিং করি। বাট এটা দ্বারা আমি কী বোঝাচ্ছি একটু খেয়াল করো, মেইন ভার্ব প্লাস লেট লাস্টে ফুল স্টপ। তার মানে হলো এখানে সাবজেক্টটা ডিসপ্লে করা থাকবে না, এটাকে ইনভিজিবল বিফোর দ্য সেন্টেন্স। তাহলে সেন্টেন্সের পূর্বে অবভিয়াসলি সেটা ইনভিজিবল থাকবে, দ্যাটস মিন উজ্জ্বল থাকবে। ওকে, তার জন্য এটাকে মেইন ভার্ব দ্বারা শুরু হয়। ওকে, লেটস সি অপারেটিভ, মে অবলিক লং ড্যাশ ড্যাশ লাস্টে ফুল স্টপ। আমরা এটাকে ইচ্ছা এবং প্রার্থনা সূচকের জন্য ইউজ করি। ওকে, যেমন আমাদের ইচ্ছা হয় আমি যদি পাখি হতে, সরি ইজ রং, ট্রেপস, মে লং এটা নর্মালি আমাদের ইচ্ছা এবং প্রার্থনার ক্ষেত্রে ইউজ হয়। সো আমি বলি আমরা এরকমভাবে স্ট্রাকচারগুলো করতে হয় মে এবং লং। যেমন মে ইউ বি হ্যাপি ইন ইউর লাইফ, তোমার জীবনে তুমি সুখী হও। মে ইউ বি রিগার্ড এ গ্রেট রেজাল্ট ইন ফিউচার, তুমি ভবিষ্যতে ভালো রেজাল্ট করো। এরকম একটা ইচ্ছা এবং আকাঙ্ক্ষা প্রকাশ হয়। এটা এই ভাবটাকে আমাদের এক্সপ্রেস করার জন্য এই অপারেটিভ সেন্টেন্সটাকে আমাদের ফোর্স করতে হয় বা টেক আপ করতে হয়। এখন ফাইভলি এক্সক্লামেটরি, এটা কী বলছিল? হোয়াট অবলিক হাউ ড্যাশ লাস্টে এক্সক্লেমেশন সাইন। তার মানে হলো হোয়াট হাউ এর পরে আমাদের লাস্টে এক্সক্লামেটরি সাইন থাকবে। এই সাইনগুলো আমরা যদি একবার কাউন্ট করতে পারি তাহলে আমাদেরকে পাংচুয়েশনের জন্য টের হবে। একটু বলো তো কী হবে? যদি তার মানে একটা শর্ট ট্রিক্স লিখে নাও, খাতার একটু খুলে শর্টকাট লিখে নাও। শর্টকাট, স্যার শর্টকাটে কী হবে বলে দিচ্ছি। শর্টকাটে দেখো এ এম প্লাস অফ, এগুলোর পরে সর্বদা কী বসবে? ফুল স্টপ, এন্ড অফ দ্য সেন্টেন্স। ঠিক আছে,
আর এটা খেয়াল, আর এই জিনিসটা খেয়াল করে নাও। আর একটু নোট করে নাও ক্লাইন্টলি। শর্টকাট, এ মানে অ্যাসার্টিভ, ইম মানে ইম্পারেটিভ, অফ মানে অপারেটিভ। এই তিনটার ক্ষেত্রে এন্ড অফ দ্য সেন্টেন্স সেট ফুল স্টপ। তো কী বসবে একটু কাইন্ডলি বলো? ফুল স্টপ বসবে। কখন কখন? অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, অপারেটিভ, এন্ড অফ দ্য সেন্টেন্স সেট ডাউন ফুল স্টপ। আশা করি এটুকু বুঝতে পেরেছ। তো সবাই একটু কাইন্ডলি খেয়াল করো। এখন আমরা দেখব এই সেন্টেন্সগুলো দ্বারা আমরা কীভাবে প্যাসেজ পড়তে পারি, প্যারাগ্রাফ লিখতে পারি, কম্পোজিশন লিখতে পারি। সো আমাদের যে ভয়টা আছে, আমরা সেন্টেন্স চিনি না, তার জন্য আমরা সেন্টেন্সের বাংলা অর্থ বলতে পারি না, আমরা বাংলা অর্থ বলতে পারি না, আমরা ইংলিশে কথা বলতে পারি না। ইট ইজ রং ফর ইউর কনসাস অফ সেন্টেন্স। If you remove your fairness, you will see this class. It will be better and it will dominate in day by day. If you follow my channel, I know that everyone know this channel name, Papon's English Education. Okay? সবাই এই ক্লাসের জন্য প্রস্তুত থাকো। খেয়াল করো, সেন্টেন্স ক্লাস বিস্তারিত আর আরও কিছু রহস্য। এখন দেখব আমরা আরও কিছু রহস্য, আরও কিছু রহস্য, আরও কিছু রহস্য। দেখে নেই কী রহস্যগুলো আছে। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। ওকে, এটাকে আমরা ভার্ব বলতে, এটাকে আমরা বি ভার্ব বলবো। কী ভার্ব? ভি ভার্ব। ভি ভার্ব কোনগুলা? ভি ভার্ব হলো এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন, ভিং। এই 8টি হলো আমাদের ভি ভার্ব। ইংলিশ গ্রামারে তুমি প্রত্যেকটা গাইড এবং বই দেখতে পারো যেখানে 8টা দেওয়া থাকে না, একটা বা দুটো কম দেওয়া থাকে, কিন্তু প্রপারলি ভি ভার্ব হলো 8টি। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন, ভিং, এই হলো 8টা। ওকে, তার মানে সাবজেক্টের পর যদি কী বসে, এই ভার্বগুলো বসে, এই ভি ভার্বগুলো বসে, তারপরে এক্সটেনশন বসে, এটা নর্মালি ইউজ হয়, লেখেন একটু কাইন্ডলি, ব্যবহৃত হয় কিসের জন্য? কোনো বাক্যে হয়, আছে, ছিল অর্থে। একটা এক্সাম্পল দেখা যাক। I am a student of class 7. I'm a student of class 7. আমি ক্লাস 7-এর ছাত্র। দেখো তো, আমি হই ক্লাস 7-এর ছাত্র, তো এটা কী অর্থ হয়েছে? হ্যাঁ, রাইট, এটা হয় অর্থে হয়েছে। তাহলে হয়, আছে, ছিল, এইরকম অর্থ যদি পোষণ করে, তুমি সাবজেক্ট ভি ভার্ব প্লাস এক্সটেনশন দ্বারা সেন্টেন্স শুরু করবা। আশা করি এতটুকু তোমরা নলেজ তোমাদের ঢুকেছে। একটু সেকেন্ড স্টেপে চাই। সাবজেক্ট প্লাস modal প্লাস V1 প্লাস এক্সটেনশন, এটা ইউজ হবে এবিলিটি, স্কিল, ইন্টেনশন, এক্সেট্রা। এটা সাবজেক্ট প্লাস মডেল প্লাস V1 প্লাস এক্সটেনশন, এটা ইউজ হবে এবিলিটি, স্কিল, ইন্টেনশন, এক্সেট্রা। এবিলিটি মানে হলো ক্ষমতা, যেটাকে আমরা বলি দক্ষতা, এবিলিটি যোগ্যতা। স্কিল মানে দক্ষ, ইন্টেনশন মানে ইচ্ছা প্রকাশ, সম্ভাবনাও তো ইউজ হতে পারে। যেমন একটু লেটস সি দ্য এক্সাম্পল। I can solve the
প্রবলেম অফ মাই ফ্যামিলি। আমি আমার ফ্যামিলির সমস্যাটা সলভ করতে পারি। দেখো তো, আমার একটা যোগ্যতা আছে এই কাজ মানে এই সমস্যাটা সলভ করার, তার জন্য একটা অ্যাবিলিটি। তার মানে হলো কোনো বাক্য যদি আমরা লিখতে চাই এরকম অর্থ হয় অ্যাবিলিটি, দ্যাটস মিন পারি অর্থে, কোনো কিছু পারি, ঠিক আছে, স্কিল দক্ষতা অর্থে, এবং ইচ্ছাও অর্থে এরকম যদি হয়, তাহলে এইগুলোর ক্ষেত্রে আমাদের কি হবে, আমাদের এই স্ট্রাকচারটা ফলো করতে পারি। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস মডাল প্লাস B1 প্লাস এক্সটেনশন। আর একটা ট্রিক্স মনে রাখবা, ট্রিক্স বলতে সেটা না, এটা তোমাদেরকে জানা অবশ্যই জরুরি। সেটা হলো মডাল ভার্বের পরে আমাদের B1 হয়, মনে থাকবে। মডাল ভার্ব কি? হোয়াট ইজ দ্য মডাল ভার্ব? আজকে আমরা ভার্ব শুনতেছি মডাল ভার্ব, আপনার মুখে। আর যারা যারা শুনতেছ তারা অ্যাডভান্স লেভেলের। ওকে, মডাল ভার্ব কি? মডাল ভার্ব হলো পার্ট অফ অক্সিলারি ভার্ব। ওকে, এটা আমরা ভার্বের ক্লাসে যাব। যখন আমরা পার্সপিস ক্লাসে যাব তখন আমরা পার্সপিস সম্পর্কে সব ধরনের জানবো, নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন, আর্টিকেল, ডেমনস্ট্রেটিভ, এরকমভাবে 10টি ভাগ আছে রয়েছে। 10টি ভাগ। স্যার পার্সপিস 10 ভাগ? ও স্যার, ওকে, যখন আমি পার্সপিস নিয়ে আলোচনা করি তখন এই কনফিউশনটা তোমার মধ্যে থেকে দূর হয়ে যাবে। ওকে, ট্রাস্ট অন মি বিসাইড আল্লাহ। ওকে, তাহলে মডাল ভার্বের পরে আমাদের অবভিয়াসলি কী হবে, ভার্বের B1 হবে। তাহলে এটা কী করতে আমরা ইউজ করবো বলো তো? এবিলিটি, স্কিল, ইন্টেনশন। থার্ড নাম্বার, লেটস সি দ্য থার্ড রুলস। Subject plus semi-modal. Have to, had to, am to, are to, am to, are to, is to, am going to, etc. plus extension. বাধ্য, একটু খেয়াল করো, সাবজেক্ট প্লাস সেমি মডাল যেমন হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এম টু, আর টু, ইজ টু, এম গোয়িং টু, আর গোয়িং টু, ওয়ার গোয়িং টু, এভাবে অনেক কমানে অনেক মডেল সেমি মডেল ভার্ব আছে। এক্সটেনশন এটা ইউজ হয় বাধ্যবাধকতা হতে, যেমন আমাকে কাজটা করতে হবে, আমাকে যেতেই হবে, আমাকে পড়তে হবে, আমার পরীক্ষার সামনে এসে আমাকে পড়তেই হবে, এরকম বাধ্যবাধকতা হলে সেই ক্ষেত্রে আমরা এটা ইউজ করব। তাহলে আমরা লিখব আই হ্যাভ টু রিড দিস বুকস। ওই বইগুলো আমাকে অবশ্যই পড়তে হবে, কারণ কি আমার সামনে পরীক্ষা এসে পড়ছে। তার মানে এটা কি বাধ্যবাধকতা না? কারণ আমার সামনে আমার একটা পরীক্ষা আছে, ওইটা একটা বাধ্য যে আমাকে পড়তেই হবে, একটা বাধ্য, আমি যেটা না পড়লে পাস করবো না। সেমভাবে তোমাকে যখন বাধ্যবাধকতা সৃষ্টি করবে তখন আমাকে এই সেন্টেন্সটা ইউজ করতে হবে, সাবজেক্ট প্লাস সেমি মডেল ভার্ব প্লাস এক্সটেনশন। স্যার সেমি মডেল ভার্ব কি? আমি আগেই বলেছি যে আমরা সকল কনফিউশন দূর করব আমরা পার্সপিস ক্লাসে। ওকে, so be attentive with your attention to end of the class. Please don't abort and don't skip this second minute. Okay, এখন আমরা জানবো সেন্টেন্সের অজানা কথা। ওকে, পৃথিবীর সবচেয়ে ছোট সেন্টেন্সের
নাম হলো ঘু। আরেকটা আমি তোমাদেরকে বোঝানোর জন্য বলবো, ডু এটা লিখবা না, এটা জাস্ট মনে রাখো ডুটা কেন সারা লিখেছে লাল রেড কালার পেন দিয়ে। ওকে, সেকেন্ডলি পৃথিবীর সবচেয়ে ছোট সেন্টেন্সের নাম হলো গো। ওকে, সেন্টেন্স হতে হলে 3টি ওয়ার্ড মনে রাখতে হবে। মনে আছে তো? একটু বলো তো স্যার কোনগুলা? 1 নাম্বার এবিলিটি, 2 নাম্বার উইশেস, 3 নাম্বার ইন্টেনশন। এই 3টা জিনিস। এবিলিটি মানে বলো তো একটু কাইন্ডলি কীভাবে কী হবে? যোগ্যতা। উইশেস মানে হলো আসক্তি, আর ইন্টেনশন মানে আকাঙ্ক্ষা। ক্লিয়ার? তাহলে সেন্টেন্স হতে হলে 3টি ওয়ার্ড মনে রাখতে হবে। এটাও কিন্তু তোমাদের অজানা কথার মধ্যেই পড়ে। আশা করি এতটুকু বুঝতে পেরেছ যে কী বলতে চেয়েছি। স্যার পৃথিবীর সবচেয়ে ছোটো সেন্টেন্সের নাম হলো গো। স্যার ডো কেন হবে না? আপনি তো ওইটাকে রেড সার্কেল দিয়ে রেখেছেন কেন স্যার? আচ্ছা দেখো, এটা তো আমার শ্বশুর লাগে না বা শাশুড়িও লাগে না, তো ওইটাকে কেন আমি রেড মার্ক দিলাম? ওকে, এটা রেড মার্ক দেওয়ার কারণটা হলো, তোমরা দেখো না যখন আমাদের কোনো কারফিউ জারি হয় বা কখনো আমাদের দেশের প্রবলেম অবস্টেকল সৃষ্টি হয়, তখন রেড সাইন আমাদের ইউজ হয়। তেমনিভাবে তোমরা যখন গাড়ি চড়ো অথবা ড্রাইভিং করো, তোমরা দেখবে রাস্তার মধ্যে 3টি লাইন দেখো আছে, ইয়েলো রেড গ্রিন। রেডটা দ্যাটস মিন স্টপ। ওকে, তো আমি এটা দ্বারা স্টপ বলতে বোঝাচ্ছি, তোমরা এটা একটু বুঝে নাও। এখন দেখো, পৃথিবীর সবচেয়ে ছোটো সেন্টেন্সের নাম হলো গো। স্যার এটা গো হইলো ছোটো সেন্টেন্সের নাম, কেন ডো হইলো না কেন স্যার? কেন হবে না স্যার? না আমরা আপনার সাথে ফাইট করব। ওকে ওকে, ঠিক আছে, আই এম রেডি ফর ফাইটিং উইথ ইউ। ওকে, খেয়াল করো, এই গো হলো একটা ট্রানজেটিভ ভার্ব। গো আর হলো ডো, ইনট্রানজেটিভ ভার্ব। গো একটা কি? ইনট্রানজেটিভ ভার্ব, আর ডো হলো ট্রানজেটিভ ভার্ব। ট্রানজেটিভ ভার্ব। স্যার এতটুকুই তো ভালো ছিল, কেন আপনি আবার ট্রানজেটিভ আবার নিয়ে আসলেন? স্যার আপনার ক্লাসগুলো তো ভালোই লাগছিল, অনেক অজানা কথা দিচ্ছেন। থাম্বনেলে আমরা দেখে এসেছি যে সেন্টেন্স ক্লাস মানেই মজার অজানা কথা। ওকে, তাহলে তো শিখতে হবে, তাই না? আমাদেরকে তো সামনে আগাতে হবে, সামনে অনেক ধরনের অবস্টিকলকে রিমুভ করতে হবে। ওইগুলোর জন্য আমি আগেই তোমাদেরকে একটু একটু করে তোমাদের দুর্বলতাগুলোকে কাটিয়ে দেওয়ার জন্য বলতেছি। সো বি রেডি। ওকে, খেয়াল করো, গো হলো ট্রানজেটিভ ভার্ব, ডো হলো ট্রানজেটিভ ভার্ব। পৃথিবীর সবচেয়ে ছোটো সেন্টেন্সের নাম হলো গো। ভালো করে বোঝো, গো হলো ট্রানজেটিভ ভার্ব, গো হলো ইনট্রানজেটিভ ভার্ব। ইনট্রানজেটিভ মানে যার কর্ম নাই, আর ডো ট্রানজেটিভ মানে যার কর্ম আছে। ওকে, আমরা এগুলো একটু মুছে ফেলি, তাহলে তোমাদেরকে একটু ক্লিয়ার করে আমি বোঝাতে পারবো। ওকে, যেমন আমি বললাম, আই গো in the playground. ওকে, 2 নম্বর খেয়াল করো, I do the work. একটু খেয়াল করো, আমি একটু আগে বলেছিলাম যার কর্ম নেই,
কর্ম আছে। তার মানে হলো তোমরা এটাকে একটু নোট করে ফেলো শর্টকাট হিসেবে, একটু নোট করে ফেলো কাইন্ডলি, ভিডিওটাকে পজ করে তোমরা একটু কাইন্ডলি নোট করে ফেলো। ওকে, দেখো তো একটু, আই গো ইন দ্য প্লেগ্রাউন্ড, আমি প্লেগ্রাউন্ডে যাই, মানে মাঠে যাই। আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজ করি। আমি তোমাকে একটু প্রিভিয়াস টাইমে পড়াইছিলাম, এটা একটা সাবজেক্ট, গো একটা ভার্ব, আর ইন দ্য ফিল্ড এটা হলো একটা অ্যাডভার্ব। এই অ্যাডভার্ব কখনো ট্রানজিটিভ হতে পারে না, কারণ অ্যাডভার্ব দ্বারা কখনো কর্ম বোঝায় না, অ্যাডভার্ব দ্বারা কর্ম নাই, অর্থাৎ দ্যাটস মিন এটা দ্বারা কর্ম বোঝায় না। ইস কাইন্ড অফ ইজ ইন্ডিকেটেড উইথ দ্য প্লেস, দিস টাইম এটাকে আমরা অনেকভাবে বিভক্ত করি, অ্যাডভার্ব ম্যানার, অ্যাডভার্ব টাইম, অ্যাডভার্ব প্লেস। ওকে, অ্যাডভার্ব অফ ফেয়ারনেস অনেক দুটি বোঝায়, অ্যাডভার্ব অফ প্রবলেমনেস অনেকগুলো বোঝায়, যেগুলো দ্বারা আমাদের অ্যাডভার্বকে ইন্ডিকেট করা যায় বা এই অ্যাডভার্বকে চোজন করা যায়। তাহলে গো একটা কী ভার্ব বলছিলাম আমি, ইনট্রানজিটিভ ভার্ব। তো ইনট্রানজিটিভ ভার্বের পরে অবভিয়াসলি কী বসবে, অ্যাডভার্ব বসতে পারে, এটা আমরাকে এক্সটেনশন হিসেবে বলতে পারি। বাট এই গোটা এখানে ভালো করে খেয়াল করো, এই গোটা এখানে ইনট্রানজিটিভ ভার্ব বলে এটা একটা কিছু কী সেন্টেন্স হয়েছে, ছোটো সেন্টেন্স। দেখো তো, আই গো, কিন্তু আমি এটা কি বলতে পারবো, আই ডু। স্যার আপনি আই গো বলছেন, আমি যাই, আই ডু আমি করি, হবে না? কিন্তু এরপরে একটা দেখো তো, অবজেক্টকে আসার জন্য আমন্ত্রণ করতেছি। আই ডু আমি কি করি, আমি কি করি, কাজ করি, দ্য ওয়ার্ক কাজ করি। কিন্তু আই গো আমি যাই, কি যাই, হয় না। তার জন্য এটা হলো পৃথিবীর সবচেয়ে ছোট সেন্টেন্স, গো হিসেবে আমরা কাউন্ট করতে পারি, বা এটাও আমরা দিতে পারি গো হোম, গো হোম। এখন আমি বলবো ডু দ্য সাম, দেখো তো, গো এরপরে একটা আমাদের প্লেস নির্দেশ করছে, তার মানে এটা অ্যাডভার্ব, তার মানে এটা হলো ইনট্রানজিটিভ ভার্ব। কিন্তু এটা দেখো, এটাও একটা ভার্ব, কিন্তু এরপরে একটা আছে অবজেক্ট, তাই এটা ট্রানজিটিভ ভার্ব। ট্রানজিট ভার্ব কখনোই কী হতে পারে না, ট্রানজিটিভ বা সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস, এটা আমি ট্রানজিটিভ ভার্বের পরই আমাদেরকে মানে ট্রানজিটিভ ভার্ব, এটাকে ট্রানজিটিভ ভার্ব বলতে হবে, মানে ট্রানজিটিভ ভার্বের পরে একটা অবজেক্ট থাকবে, না কি আমরা কী বলতে পারবো না, ট্রানজিটিভ ভার্ব বলতে পারবো না। ট্রানজিটিভ ভার্ব মানে তার কি একটা কর্ম আছে, ইনট্রানজিটিভ ভার্ব মানে তার কি নাই, কর্ম নাই। সো এর জন্য আমরা গোকে বলতে হবে কি, সবচেয়ে ছোটো সেন্টেন্স, আর এটাকে বলা যাবে না কি, না কী বলা যাবে না, এটাকে ছোটো সেন্টেন্স বলা যাবে না, কারণ এটা বলে একটা অবজেক্ট বসাতে হবে, আর অবজেক্ট বসালে কি এটা বড় সেন্টেন্স হচ্ছে, ছোটো সেন্টেন্স হচ্ছে। একটু খেয়াল করো তো, দেখো তো একটু এদিকে এসো, এদিকে দেখো, আই গো, আই ডু দ্য ওয়ার্ক। এখন তোমরাই কল্পনা করো কোনটা ছোটো। স্যার আমরা তো এমনি কাউন্ট করতে পারতেছি, একটা দুইটা তিনটা চারটা, কিন্তু এখানে তো দুইটা, তার মানে এটাই ছোটো। রাইট, তাহলে আমাদের এটা বুঝতে হবে যে পৃথিবীর সবচেয়ে ছোটো সেন্টেন্সের নাম হলো গো। আশা করি এতটুকু বুঝতে পেরেছো। যদি তোমাদেরকে কেউ জিজ্ঞাসা করে বা আস্ক করে যে তোমরা কীভাবে গোটাকে কীভাবে বললা যেটা ছোটো সেন্টেন্স, কারণ হলো এই গোটার পরে একটা ইনট্রানজিটিভ ভার্ব বসে, আর ডু এর পরে ট্রানজিটিভ ভার্ব বসে। ইনট্রানজিটিভ ভার্ব তার মানে কোনো কিছু না বসালেও চলবে, আর ট্রানজিটিভ ভার্ব মানে হলো তারপরে একটা অবজেক্ট অবভিয়াসলি বসে যাবে। আশা করি এতটুকু তোমাদের কল্পনায় এসেছে বা বুঝতে পেরেছো। তা আমি মুছে ফেললাম, তোমরা এটা একটু নোট করে ফেলো। ওকে, তো আজকে আমরা অনেক আলোচনা করলাম, মোটামুটি যেটা আমি সেন্টেন্স নিয়ে অজানা রহস্য উন্মোচন করলাম। নেক্সট যে আমাদের ক্লাসগুলো আসবে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ, এক্সক্লামেটরি। ওকে, তো আমরা দুটো সেন্টেন্সকে কম্বাইনে পড়াবো, অ্যাসার্টিভ ইন্টু ইন্টারোগেটিভ, দুটো কম্বাইনে আমরা ক্লাস করব। কারণ হলো আমি যদি এখনই একটা ক্লাসই তোমাদেরকে সকল ইনফরমেশন দিয়ে দিই, তাহলে তো তোমরা এই সেন্টেন্সের সম্পর্কে পিওরলি নলেজ ইনক্লুডেড করতে পারবে না। তার জন্য তোমাদের কি করতে হবে, আচ্ছা তুমি মনে করো একটা বিয়ে বাড়িতে গেলা, ওকে, বিয়ে বাড়িতে যাওয়ার পরে তুমি প্রচুর পরিমাণে ক্ষুধার্ত, তুমি প্রথম কী করলো, তোমাকে গরুর মাংস দেওয়া হলো, তাহলে তুমি গরুর মাংস খেলা, রোস্ট খেলা, খাওয়া দাওয়ার পরে তোমার খাওয়া দাওয়া শেষ, ক্লিয়ার। এরপরে যখন জামাই আসবে, তুমি জামাইয়ের সাথেও বসলা, যার পরে দেখো মানে প্রচুর পরিমাণ খাওয়া দাওয়া, যেটা তোমার সবচেয়ে ফেভারিট ছিল গরুর মাংস থেকেও, এখন কি তুমি খেতে পারবা? নো স্যার, কারণ আমার তো ফিল আপ দ্য থ্রট,
ঠোঁট পর্যন্ত মানে গলা পর্যন্ত ভরে গেছে। তাহলে আগে একটা জিনিস আমি সেটাই বলতেছি যে কিছু কিছু আছে যেগুলো আমরা পার্ট ওয়াইজ পড়তে হবে, নাহলে বুঝবো না। আজকেটা দিলাম যাতে তোমাদের একটু হিংস যে সেন্টেন্স কি, আগে আমরা যা সেন্টেন্স মানে হলো বাক্য। বাক্য মানে কি, যে এক বা একাধিক ওয়ার্ড মিলিত হয়ে যে অর্থপূর্ণ অর্থ প্রকাশ করে তাকে সেন্টেন্স বলে, শেষ। কিন্তু এটা কি সেন্টেন্সের মেইন থিমস এগুলা না। সেন্টেন্সের মেইন থিমসগুলো জানতে হলে আমার এই চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইব করে রাখো, যাতে নেক্সট ক্লাসগুলো তোমরা পেয়ে যাও, সবার আগে পেয়ে যাও, এবং বেল আইকনটা পুশ করে রাখো। ক্লিয়ার? অ্যান্ড দেন শেয়ার করো, প্লাস কমেন্ট করো, স্যার কোন টপিকটা আমরা বুঝতেছি না, এই টপিক সম্পর্কে তোমরা কি করতে পারো, ওইখানে নক দিয়ে কমেন্ট করে রাখতে পারো, স্যার আমি এই টপিকটা বুঝতেছি না, আপনি এই টপিকটা সম্পর্কে একটা ক্লাস মেক করো। ওকে, সো আজকে অনেক হলো, নেক্সট ক্লাসের জন্য ওয়েট করো। ওকে, অ্যান্ড দেন সৃষ্টিকর্তার ওপর বিশ্বাস রাখো, যে আমাদের সৃষ্টি করেছেন তার উপর আমাদের বিশ্বাস রাখতে হবে, কারণ আমাদের থিঙ্কার ইজ নট আনলিমিটেড, it is day by day is encouraging. Okay, because my God can all think. Okay, তো তোমার ওপর যদি বিশ্বাসই না রাখতে পারো, নিজের উপর বিশ্বাস রাখতে হবে, আমার আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে। এখন বলবো স্যার আমাদের তো গড, নো প্রবলেম, তোমাদের গডের উপর তুমি বিশ্বাস রাখো। অবভিয়াসলি ইউ ক্যান গেট অ্যান্ড গ্রেট আইডিয়াস, ইউ উইল গেট good ideas. You have to improve day by day by following Papon's English education. Today no more today. So সবাইকেই আশা করব আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। অ্যান্ড ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বি সেফ অ্যান্ড বি কনফিডেন্ট ইন ইউরসেলফ। আসসালামু আলাইকুম।